মেক্সিকোতে লাইন থেকে ট্রেন বিচ্যুতির ঘটনায় নিহত ৩৬ জন, হাসপাতালে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেন যুদ্ধ বন্ধে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক, পুরো ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি রাশিয়ার। তাইওয়ান ঘিরে আবারও শক্তি প্রদর্শনে নেমেছে চীন, দ্বীপটির চারপাশে শুরু করেছে বড় ধরনের সামরিক মহড়া। কট্টর হিন্দুত্ববাদীরা বদলে দিচ্ছে ভারতের পরিচয়, মোদি ক্ষমতা ছাড়লেও থেকে যাবে তাদের প্রভাব, মনে করছেন বিশ্লেষকেরা। এবং বর্ণিল আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আরটিভির বর্ষপূর্তি উদযাপন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শরিক হওয়ার আহ্বান। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে, আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। মেক্সিকোতে লাইন থেকে ট্রেন বিচ্যুতির ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৩ জন, আহত হয়েছেন আরও ৯৮ জন। স্থানীয় সময় রোববার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকার নিজান্দা শহরের কাছে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে মেক্সিকো নৌবাহিনী জানায়, ট্রেনটিতে ৯ ক্রু সহ ২৫০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩৬ জন হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে অন্তত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকিরা সবাই বিপদমুক্ত। ওয়াক্সাকাকা রাজ্যের গভর্নর নিহত এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিহত ও আহত পরিবারের সদস্যদের বিভিন্ন সহায়তা দিচ্ছেন। এদিকে সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিহতদের পরিবারকে সহায়তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। তুষার ঝড় জোহান্নেসের তাণ্ডবে বিপর্যস্ত ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ৩ দেশ নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড। এতে নিহত হয়েছেন অন্তত ৩ জন। নিহতরা সবাই সুইডেনের বাসিন্দা। নিহত ৩ জনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। এদের মধ্যে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন একজন। জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে উপড়ে পড়া গাছের আঘাতে নিহত হয়েছেন আরও একজন। ঝড়ের জেরে বিপর্যস্ত হয়ে আছে বিদ্যুৎ পরিষেবা। তীব্র ঠান্ডার মধ্যে বর্তমানে ৩ দেশের লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। সুইডিশ বার্তা সংস্থা টিটির তথ্য বলছে, শুধু সুইডেনে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ৪০,০০০-এর বেশি ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রে আকাশে উড্ডয়নের সময় ২টি হেলিকপ্টার সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার দেশটির নিউ জার্সি অঙ্গরাজ্যের মিউনিসিপ্যাল বিমানবন্দরে এই ঘটনা ঘটে। এতে হেলিকপ্টারের একজন পাইলট নিহত হন। অপর হেলিকপ্টারের পাইলটকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। জানা যায়, সংঘর্ষের পর হেলিকপ্টারগুলো মাঠে বিধ্বস্ত হয়। পরে একটিতে আগুন ধরে যায়। খবর পাওয়ার পর তাৎক্ষণিক জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। অন্যদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে FAA এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড NTSB-কে যৌথভাবে তদন্ত শুরু করার নির্দেশ দেন পুলিশ প্রধান কেভিন ফ্রেল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে। তিনি আরও জানান, যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে এবং এই বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আরও আলোচনা করা হবে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে মুখোমুখি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এলাগা অবকাশ যাপন কেন্দ্রে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবন্ধের আশার কথা শোনান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই একটি শান্তি চুক্তি সম্ভব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে এই প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই উদ্যোগ যদি প্রতি মাসে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে, তাহলে তা বাস্তবায়নে তিনি প্রস্তুত।
অন্যদিকে শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে আছে ডনবাস অঞ্চল। রাশিয়ার দাবি, পুরো ডনবাস অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অঞ্চলটির অধিকাংশই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাতেও ডনবাস পুরোপুরি রাশিয়ার হাতে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখনও এতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির সংঘাত আরও দীর্ঘ হতে পারে। মস্কোর মতে, ডনবাস ইস্যুতে কিয়েভকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে যুদ্ধ থামানোর কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও ডনবাস ইস্যুই এখন শান্তি চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। তাইওয়ান ঘিরে আবারও শক্তি প্রদর্শনে নেমেছে চীন। স্বাধীনতাকামী শক্তিকে সতর্ক বার্তা দিতে দ্বীপটির চারপাশে শুরু করেছে বড় ধরনের সামরিক মহড়া। সেনা, নৌবিমান ও রকেট বাহিনীর অংশগ্রহণে চালানো এ মহড়া ঘিরে উদ্বেগ বাড়ছে তাইপে, ওয়াশিংটন ও পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এ ব্যাপারে আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। তাইওয়ানকে ঘিরে সামরিক উত্তেজনা আরও তীব্র করল বেইজিং। জাস্টিস মিশন 2025 নামের এই সামরিক মহড়ায় একযোগে অংশ নিয়েছে চীনের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও রকেট ফোর্স। চীনের সামরিক বাহিনীর দাবি, এ মহড়ার মাধ্যমে তাইওয়ানের গুরুত্বপূর্ণ অঞ্চল ও দ্বীপে অবরোধের মহড়া চালানো হচ্ছে, যাকে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে কড়া সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে চীন। এমন এক সময় এ মহড়া শুরু হলো যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে $11 বিলিয়ন অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। পাল্টা পদক্ষেপ হিসেবে মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। চলতি বছর তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ বেইজিংকে আরও ক্ষুব্ধ করেছে। তাইওয়ানের প্রেসিডেন্টের দপ্তর এ সামরিক মহড়াকে আন্তর্জাতিক নিয়মের প্রতি চ্যালেঞ্জ বলে আখ্যা দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার তাইওয়ানের আশপাশে চীনা যুদ্ধজাহাজ ও বিমান শনাক্ত করেছে তারা। পরিস্থিতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছে নিজস্ব বাহিনী ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সর্বোচ্চ সতর্ক থাকার কথাও জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড এ মহড়াকে ন্যায়ের ঢাল বলে উল্লেখ করেছে। হুঁশিয়ারি দিয়ে তারা বলছে, যারা স্বাধীনতার ষড়যন্ত্র করবে তারা এ ঢালের মুখোমুখি হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বড় পরিসরের মূল মহড়া চালানোর ঘোষণা দিয়েছে চীন। চীন দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পুনঃ একত্রীকরণের কথা বললেও দেশটির আইনে বলা আছে, তাইওয়ান বিচ্ছিন্ন হতে চাইলে প্রয়োজনে অশান্তিপূর্ণ পথে যেতেও বাধ্য হবে বেইজিং। চীনের অভিযোগ, তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে স্বাধীনতার পথে হাঁটছেন। অন্যদিকে লাই চিংতের ভাষ্য, তাইওয়ানের আলাদা করে স্বাধীনতা ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। তাইওয়ান ইতোমধ্যেই একটি সার্বভৌম রাষ্ট্র। এক টিভি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লাই জোর দিয়ে বলেন, শক্ত অবস্থান থেকে শান্তি আসে। প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে শক্তিশালী করতে হবে যেন চীন কখনো আগ্রাসনের মানদণ্ডে পৌঁছাতে না পারে। এক জরিপে দেখা যায়, চীনের সঙ্গে একত্রীকরণ বা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কোনোটি চায় না তাইওয়ানের জনগণ। তাইওয়ানের বেশিরভাগ মানুষ বর্তমান অবস্থায় থাকতে চায়। 2022 সালের পর থেকে তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া বাড়িয়েছে চীন। নতুন কমান্ডারের অধীনে এবারের এ মহড়া প্রথম বড় কোনো শক্তি প্রদর্শন। বিশ্লেষকরা বলছেন, তাইওয়ান ইস্যুতে চীন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হলে এ অঞ্চল বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা কেন্দ্রে পরিণত হতে পারে। ইমতিয়াজ আহমেদ, RTV। যুদ্ধ আর সংঘাতের হিসাব কষলে 2025 সাল ভয়াবহ এক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে বিশ্ববাসীকে। মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা, প্রায় সব অঞ্চলেই আগুন জ্বলেছে। বড় দেশগুলোর শক্তির লড়াই, আঞ্চলিক সংঘর্ষ আর গৃহযুদ্ধ সব মিলিয়ে 2025 সাল স্মরণীয় হয়ে থাকবে এক রক্তক্ষয়ী বছর হিসেবে। এক নজরে 2025 সালের বৈশ্বিক যুদ্ধচিত্র তুলে ধরেছেন আব্দুল মালেক। 2025 সালের যুদ্ধের তালিকা করতে বসলেই সবার আগে আসে ইসরায়েলের নাম। এই একটি দেশ পুরো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল করে তুলেছে। এবছর একই সাথে ইরান, ফিলিস্তিনের গাজা, লেবানন ছাড়াও ইয়েমেন ও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল।
এদিকে আলোচনার শুরুতে আসে ফিলিস্তিনের উন্মুক্ত কারাগার গাজা উপত্যকা। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত হয়েছে 70,000-এর বেশি মানুষ। এর মধ্যে শুধু 2025 সালেই গণহত্যার শিকার হয়েছে 30,000-এর বেশি ফিলিস্তিনি। এই বছরটিকে 1967 সালের পর ফিলিস্তিনের জন্য সবচেয়ে ধ্বংসাত্মক বছর বলে সম্মিলিতভাবে দাবিও করেছে 12টি ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী। এই সময়ে মানবাধিকার পরিস্থিতির তীব্র অবনতি, মৃত্যুর মিছিল, বাস্তুচ্যুতি, ক্ষুধা, রোগ আর ধ্বংসস্তূপের মাঝেই প্রাকৃতিক বিপর্যয় সামাল দিয়ে সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছে লাখ লাখ মলিন মুখ। অক্টোবরে গাজা যুদ্ধবন্ধে 20 দফা শান্তি পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প। তবে এতেও থামেনি সংঘাত। যুদ্ধবিরতি শুরুর পর অহরহ চলছে হত্যা আর চুক্তির নিয়ম লঙ্ঘনও। এরপরেও গাজা যুদ্ধবিরতি এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ঘটনার একটি। গাজা যুদ্ধে কিছুটা ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হলেও বর্তমান বিশ্বে সবচেয়ে বড় যুদ্ধ চলমান রাশিয়া ইউক্রেনে। ক্ষয়ক্ষতির অনুপাতে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাত। যুদ্ধের সঠিক হতাহতের পরিসংখ্যান পাওয়া না গেলেও দুই দেশের কমপক্ষে 3.5 থেকে 5 লাখ সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও কয়েক লাখ। যুদ্ধবন্ধে ইউক্রেনের 4টি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরজিয়া এবং খেরসন পুরোপুরি রাশিয়ার হাতে ছেড়ে দেওয়া, ইউক্রেনকে ন্যাটোর সদস্য হতে না দেওয়ার প্রতিশ্রুতি, বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বেশ কয়েকটি দাবি রাশিয়ার। অন্যদিকে ভবিষ্যতে রাশিয়া আবার হামলা করলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো সরাসরি সামরিক সহায়তা প্রাপ্তি, 2027 থেকে 2028 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ, যুদ্ধের ক্ষতিপূরণ সহ কয়েক দফা দাবিতে দর কষাকষি করছে ইউক্রেন। ফিলিস্তিন ইসরায়েল কিংবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে কয়েক বছর যাবৎ, কিন্তু মাত্র 12 দিনের সংঘাতে বিশ্বে সবচেয়ে আতঙ্কের সৃষ্টি করে ইরান ইসরায়েল। দুই ক্ষমতাশীল দেশের পাল্টাপাল্টি বিমান, ক্ষেপণাস্ত্র হামলা আর কূটনৈতিক তৎপরতা আভাস দেয় তৃতীয় বিশ্বযুদ্ধের। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তা হারিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের কৌশলগত স্থাপনা, সেনাঘাঁটি এমনকি গোয়েন্দা সংস্থা মোসাদের দপ্তরে ভয়াবহ হামলা চালায় ইরান। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি পুনর্নির্ধারণে এ যুদ্ধ ভবিষ্যতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল ও লেবাননের মধ্যে লম্বা সময় ধরে যুদ্ধ চললেও এবছরের নভেম্বরে ইসরায়েল সরাসরি হামলা চালায় রাজধানী বৈরুতে। হামলায় হিজবুল্লাহর শীর্ষ কর্মকর্তা হাইথাম আলী আল তাবতাবাইকে হত্যা করে ইসরায়েল। এছাড়া এই হামলায় লেবাননে অন্তত 5 জন নিহত হয়। 2025 সালে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে উত্তেজনার আরেক কেন্দ্রবিন্দু ছিল ভারত পাকিস্তানের সংঘর্ষ। দুই পারমাণবিক শক্তিধর দেশের যুদ্ধ কয়েক দশকের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে বড় সংঘাত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় 26 জন নিহত হলে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানি অভিযান চালায় ভারত। যুদ্ধের অন্যতম বড় ঘটনা পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান ধ্বংস। এমন ঘটনা বড় চমক দিয়েছে ভারতকে। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মাত্র 4 দিনে যুদ্ধের অবসান ঘটে। ইরান ইসরায়েল কিংবা ভারত পাকিস্তান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও কিছুটা আড়ালে রয়ে যায় আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ। 2023 সালে যুদ্ধ শুরুর পর প্রায় 1.5 লাখ নিহত এবং ব্যাপক ধ্বংসযোগ্য এ অঞ্চলে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। জেনারেল আবদেল ফাত্তা আল বুরহানের নেতৃত্বাধীন সুদানি বাহিনী এবং মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব সবচেয়ে রক্তক্ষয়ী রূপ নেয় 2025 সালেই। সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল ফাশের দখল করেছে RSF। দেশের উত্তর এবং পূর্বাঞ্চল এখনও নিয়ন্ত্রণে রেখেছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে কর্দোনাফের নুবা পর্বতমালা ও দারফুরের জেবেল মারা পার্বত্য অঞ্চলের কয়েকটি স্থানের দখলে রয়েছে অন্য গোষ্ঠী। পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও কয়েক দফায় চলছে সংঘাত। সীমান্তে হতাহতের পাশাপাশি তেহরিক তালেবান পাকিস্তান TTPর শীর্ষ নেতাকে লক্ষ্য করে আফগানিস্তানের রাজধানীতেও হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী মিয়ানমারেও বেশ কয়েক বছর ধরেই চলছে গৃহযুদ্ধ। এখন পর্যন্ত দেশটির ক্ষমতায় জান্তা সরকার থাকলেও আরাকান আর্মি দখল নিয়েছে রাখাইনের বড় অংশ। দেশটিতে সক্রিয় রয়েছে আরও বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। এছাড়া প্রায় 800 কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় এবছর সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে। গ্যাং সহিংসতা হায়াতিকে কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। অস্থিরতা বিরাজ করছে কঙ্গো প্রজাতন্ত্র, মালি, নাইজার, বুর্কিনা ফাসো সহ বেশ কয়েকটি দেশে। আব্দুল মালেক, RTV। ভারতের কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS ধীরে ধীরে বদলে দিচ্ছে ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিচয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে এই সংগঠনটি রাষ্ট্রের গভীরে এমনভাবে প্রভাব বিস্তার করেছে যে মোদী ক্ষমতা ছাড়লেও তাদের প্রভাব থেকে যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের আলোকে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। RSS যেভাবে বদলে দিচ্ছে ভারতের রাজনীতি, এই প্রশ্নের উত্তর খুঁজতে ভারতের কট্টর
কট্টর হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্থান ও বিস্তার বিশ্লেষণ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি এখন ভারতের ক্ষমতার নেপথ্যের এক শক্তিশালী নিয়ন্ত্রক। নরেন্দ্র মোদীর 11 বছরের শাসনামলে আরএসএস পেয়েছে তাদের সবচেয়ে প্রকাশ্য রাজনৈতিক স্বীকৃতি। গত আগস্টে স্বাধীনতা দিবসের ভাষণে সংগঠনটিকে সম্মান জানান প্রধানমন্ত্রী মোদী, যা আরএসএসের প্রতি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ককে আরও স্পষ্ট করে তোলে। নিউ ইয়র্ক টাইমস বলছে, মোদী নিজেও আরএসএসের শাখা থেকেই উঠে এসেছেন। কিশোর বয়সে সংগঠনে যোগ দেওয়া মোদী আজ ভারতের প্রধানমন্ত্রী, আর সেই সময়ের সংগঠনটি আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর গভীরে প্রভাব বিস্তার করছে। প্রতিবেদন অনুযায়ী আরএসএস সরকারের প্রশাসন, আদালত, পুলিশ, শিক্ষা ব্যবস্থা ও গণমাধ্যমে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। অসংখ্য সহযোগী সংগঠনের মাধ্যমে তারা তরুণদের সংগঠিত করছে এবং রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে উঠে এসেছে, আরএসএসের আদর্শ ভারতের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য উদ্বেগজনক বাস্তবতা তৈরি করছে। মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতা এবং সামাজিক বিভাজন বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে। শাখা নামের স্থানীয় কাঠামোর মাধ্যমে আরএসএস তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি করছে। বর্তমানে সারা দেশে সংগঠনটির ৮৩,০০০-এর বেশি শাখা রয়েছে, যেগুলো তাদের আদর্শ বিস্তারের মূল চালিকা শক্তি। নিউ ইয়র্ক টাইমস বলছে, বিজেপির নির্বাচনী সাফল্যের পেছনে আরএসএসের এই সাংগঠনিক শক্তি বড় ভূমিকা রাখছে। সংগঠনটির লক্ষ্য ভারতের ভবিষ্যৎ রাজনীতিকে স্থায়ীভাবে হিন্দু জাতীয়তাবাদীর পথে পরিচালিত করা। সব মিলিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী আরএসএস এখন শুধু একটি সংগঠন নয়, বরং ভারতের রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করার এক শক্তিশালী ব্যবস্থা। আরাফাত ইয়াসার, RTV। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নানা শ্রেণী পেশার প্রবাসীদের সঙ্গে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন RTVর 20 বছর পেরিয়ে 21 বছরে পদার্পণ অনুষ্ঠান। সাধারণ প্রবাসী, কূটনীতিক, ব্যবসায়ী, রাজনীতিক ও গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতিতে শারজায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM শফায়াতের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার পারস্পরিক সহযোগিতা। সে সঙ্গে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশকারী গণমাধ্যমের প্রতিও আছে প্রবাসী কমিউনিটির দায়বদ্ধতা। দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন RTVর 21 বছরের পদার্পণ অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব প্রেস আরিফুর রহমান। RTV 20 বছর পেরিয়ে 21 বছরে পদার্পণ। এই উপলক্ষে RTVর সকল দর্শক, শুভানুধ্যায়ী, কলাকুশলী, ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রবাসীদের বিভিন্ন সুখ দুঃখের কথা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে ইস্যুগুলো আছে, আপনাদের ভিসা সমস্যার বিষয়, আপনাদের যে বিভিন্ন সাফল্যগাথা বা প্রবাসীদের যে বিভিন্ন সমস্যার কথা, এগুলো বলে যাচ্ছে। সাংবাদিকদের মধ্যে ঐক্য দরকার, পরস্পর সহযোগিতা দরকার, এবং যারা সঠিক সংবাদ পরিবেশন করে বা তার জন্য চেষ্টা করে তাদেরকে একটু ধন্যবাদ জানানো, উৎসাহিত করা, এই বিষয়গুলো খুব দরকার। আর কমিউনিটির ব্যক্তিত্ব যারা আছেন তাদেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে, যে এই যে সঠিক সংবাদ বা ইতিবাচক সংবাদ যারা পরিবেশন করছে তাদের পাশে দাঁড়ানো। RTVর পথ চলা মসৃণ হোক, RTV আরও সুন্দরভাবে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক, নতুন নতুন বিষয়ে তারা সৃজনশীলতার পরিচয় দিক, এই আশাবাদ ব্যক্ত করি। SM মোদাচ্ছের শাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে RTVর দীর্ঘ পথ চলায় এবং দেশে ও প্রবাসে RTVর ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি SM শাফায়েত। এ সময় তার বক্তব্যে দেশটিতে বছর জুড়ে RTVর উল্লেখযোগ্য কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 1.5 কোটি প্রবাসীদের মুখপাত্র হিসেবে তাদের নানা ক্ষেত্রে ধারাবাহিক সফলতা, সমস্যা সমাধান, যাপিত জীবন ও কর্মকাণ্ড প্রচারের প্রয়াসে নিয়মিত প্রবাসের সংবাদ ও প্রবাসে পরবাসে নামে একটি বিশেষ টক শো প্রচার করে আসছে RTV।
প্রবাসীদের নানা সমস্যা, বিশেষ করে ভিসা জটিলতা নিয়ে সর্বোচ্চ সোচ্চার থেকেছে। শুধু সংবাদ প্রকাশ নয়, সরাসরি সহযোগিতার মাধ্যমে দুবাইতে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত চট্টগ্রাম বোয়ালখালীর আসগর আলীকে তার বেখবর কোম্পানির মালিক পক্ষকে কনসুলেটের দ্বারস্থ হতে বাধ্য করেছে। তাকে দেশে প্রেরণে পাশে ছিল আরটিভি। আরটিভির এই দীর্ঘ পথ চলায় সঙ্গী হওয়ায় আরটিভির পক্ষে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্দোলনে শরিক হয়ে কাজ করার আহ্বান জানান প্রবাসী রাজনীতিবিদ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আরটিভির সকল কলাকৌশলী, শিল্পী, ব্যবস্থাপনায় নিয়োজিত সকল কর্মকর্তা, সাংবাদিকতায় নিয়োজিত সকল সাংবাদিক ভাইয়েরা সহ যারা আরটিভির সাথে সংশ্লিষ্ট আছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরটিভির জন্য সব সময় শুভকামনা। অনুষ্ঠানে আরটিভিকে শুভেচ্ছা জানান সাধারণ প্রবাসী, ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আরটিভির প্রতি আহ্বান জানান তারা। আমি আশা করি আপনারা বাংলাদেশের গণতন্ত্রে শরিক হয়ে সুষ্ঠু ধারায় সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন করে বাংলাদেশের গণতন্ত্র অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সহযোগিতা করবেন। আরটিভি পরিবারের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন বলে নিজের অনুভূতি ব্যক্ত করেন প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ী আল মামুন। আরটিভির বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদ প্রচারে দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন তিনি। আমার আরটিভি প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে, যে ওনারা প্রত্যেকটা বিষয় যখন উঠাই ধরে ওটা পুরো ডিটেলস দেয়। আমি অনলাইন যে নিউজগুলো দেখি, আমি ওনাদের নিউজের উপর অনেক সন্তুষ্ট। এছাড়া আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও উঠে আসে সংযুক্ত আরব আমিরাতের ভিসা জটিলতার কথা। কূটনৈতিক চেষ্টার মাধ্যমে দ্রুত ভিসা চালুর ব্যবস্থা নিতে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের হস্তক্ষেপ কামনা করেন শারজাহ বাংলাদেশ সমিতির সভাপতি মোহাম্মদ আবুল বাশার। 2012 পর থেকে আমাদের বাংলাদেশি ভিসা একমাত্র বন্ধ হয়ে আছে। আমার বিশ্বাস এখানে অনেক কোম্পানি আছেন যারা আসলে ভিসার জন্য আসলে আমরা কোম্পানিগুলো ভালো করে চালাতে পারতেছি না। কেন আমরা আজকে ভিসা থেকে বঞ্চিত হচ্ছি, কেন আমরা আজকে বিভিন্ন কাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শুভেচ্ছা বিনিময় শেষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল এ আয়োজন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। সবাইকে ধন্যবাদ।